আসসালামু আলাইকুম। সুপ্রিয় বিজ্ঞান শিক্ষার্থীরা, ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের তোমাদের মুকিত স্যারের রসায়নের ক্লাসে স্বাগতম। তোমরা দেখেছো ইতিমধ্যে আমি রসায়ন প্রথম পত্রের 3য় অধ্যায় থেকে ক্লাস নিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় আজকে আমার পাঠের বিষয় হচ্ছে ইলেকট্রন বিন্যাসের আলোকে মৌলসমূহের শ্রেণীবিভাগ। অর্থাৎ প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইলেকট্রন বিন্যাসের আলোকে এস ব্লক মৌল এবং পি ব্লক মৌল নিয়ে। এরই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ডি ব্লক মৌল এবং এফ ব্লক মৌল নিয়ে। প্রথমে দেখো, ডি ব্লক মৌল সম্বন্ধে যদি আমরা সংজ্ঞায়িত করি ডি ব্লক মৌলগুলিকে, তাহলে আমরা এভাবে বলবো যে ইলেকট্রন বিন্যাসের সর্বাপেক্ষা বহিস্থ শক্তি স্তরে সর্বশেষ ইলেকট্রনটি যদি ডি অরবিটালে প্রবেশ করে তাহলে এই সমস্ত মৌলগুলিকে একত্রে বলা হয় ডি ব্লক মৌল। পর্যায় সারণীর সাধারণত স্ক্যান্ডিয়াম 21 হতে জিঙ্ক 30 পর্যন্ত এবং ইট্রিয়াম 39 হতে ক্যাডমিয়াম 48 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে, এছাড়া ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ের কিছু মৌল মিলে ডি ব্লক মৌলগুলি গঠিত হয়েছে, যাদের সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে গমন করে বা প্রবেশ করে। এই সাধারণত পর্যায় সারণীর 3 নম্বর গ্রুপ হতে 12 নম্বর গ্রুপ পর্যন্ত যে মৌলগুলি রয়েছে, এইসব মৌলগুলি ডি ব্লক মৌলের অন্তর্গত। এছাড়া এই যে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড যে সিরিজ রয়েছে, এদের মধ্যে আমরা সাধারণত বলে থাকি যে ল্যান্থানাইড সিরিজ এবং অ্যাক্টিনাইড সিরিজ এর যে 15 দুগুণা 30টি মৌল আছে, এরা যদি আমরা ধরে নেই এফ ব্লক মৌলের অন্তর্গত, কিন্তু না, ল্যান্থানাম 57, অ্যাক্টিনাইড 89 এবং থোরিয়াম 90, এই 3টি মৌল কিন্তু যদিও ল্যান্থানাইড সিরিজ এবং অ্যাক্টিনাইড সিরিজের অন্তর্গত, কিন্তু এরা আবার ডি ব্লক মৌলের অন্তর্গত, কারণ এদের ডি অরবিটালে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে গমন করে। এখানে কোনো এফ ব্লক মৌল নেই। এই সবগুলি মৌল মিলে মূলত প্রায় 41টি মৌল রয়েছে ডি ব্লক মৌলের অন্তর্গত। শিক্ষার্থীরা, এখানে একটু আমরা দেখি ডি ব্লক মৌলের গ্রুপ হচ্ছে 3 থেকে 12 পর্যন্ত। আমি 3টা উদাহরণ হিসেবে দেখিয়েছি তোমাদেরকে, স্ক্যান্ডিয়াম 21, আয়রন 26 এবং জিঙ্ক 30। এদের ইলেকট্রন বিন্যাসের দিকে যদি আমরা তাকাই, তাহলে সর্বশেষ ইলেকট্রনটি কিন্তু ডি অরবিটালে গমন করে। এদের ইলেকট্রনিক কাঠামো হচ্ছে ঠিক এ ধরনের, n-1 ইন্টু ডি টু দি পাওয়ার 1 to 10, অর্থাৎ ডি অরবিটালে 1 থেকে 10টা ইলেকট্রন থাকতে পারে। আবার সর্বশেষ বহিস্থ শক্তি স্তরে ns1 2, অর্থাৎ এস অরবিটালে 1টি বা 2টি ইলেকট্রন থাকতে পারে। 2টি থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে 2টি থাকে, ব্যতিক্রম আছে 1টি থাকতে পারে। সেই ব্যতিক্রমটা পরে আলোচনা করছি তোমাদের সাথে। এখন দেখো, এখানে কিন্তু অরবিটগুলা ক্রমান্বয়ে সাজানো হয়েছে, 3Dর পরে 4s দেওয়া হয়েছে। কিন্তু ইলেকট্রন প্রবেশ করার সময় আমরা জানি নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে। আউসবাউ নীতি অনুসারে আমরা দেখি যে 4s অরবিটালটি 3D এর চেয়ে কম শক্তির অরবিটাল, নিম্ন শক্তির অরবিটাল। এর জন্য 4s অরবিটালটি পূর্ণ হওয়ার পরে সাধারণত 3Dতে ইলেকট্রন ক্রমান্বয়ে গমন করে বা প্রবেশ করে। এর জন্য 4s2 কমপ্লিট হওয়ার পরে 3Dতে ইলেকট্রন প্রবেশ করেছে। ঠিক একই রকম এখানেও, আর ব্যতিক্রম যা বলছিলাম। সুতরাং আমরা এখানে দেখি যে ইলেকট্রনিক কাঠামোটি ঠিক এ ধরনের, n-1 ডি তে আছে ইলেকট্রন 1 থেকে 10টা, n এসে আছে সর্বাপেক্ষা বহিস্থ শক্তি স্তরে
যা হবে তাতে ইলেকট্রন থাকবে একটি বা দুইটি, বেশিরভাগ ক্ষেত্রে দুইটি থাকে, ব্যতিক্রম আছে একটি থাকে, ব্যতিক্রমটা পরে আলোচনা করছি। এখানে এন এর মান 4 থেকে শুরু হয়, খেয়াল রাখো এন এর মানটা কিন্তু 1 2 3 নয়। তার কারণ হলো যে এন এর মান 4 5 6 7 এরকম হতে পারে। তার কারণ হলো এন এর মান যদি 4 হয়, এই এখানে ডির সামনে যে অরবিটটা থাকবে তা হবে 3, অর্থাৎ ডি অরবিটালটা শুরু হয় তৃতীয় পর্যায় থেকে, অর্থাৎ তৃতীয় পর্যায় থেকেই ডি অরবিটাল ডি ব্লক মৌলগুলি শুরু হয়। স্ক্যান্ডিয়ামের যে প্রথম মৌলটি, ডি ব্লক মৌলের প্রথম মৌল যেটা 21, এটা কিন্তু তৃতীয় পর্যায়ের মৌল। তাইলে কি বুঝলাম যে তৃতীয় পর্যায়ে 3 নম্বর গ্রুপ থেকেই বা তৃতীয় পর্যায় হতে শুরু হয় এই ডি ব্লক মৌলগুলা। এর কারণে এখানে এন এর মান 4 5 6 7 হয়েছে, 1 2 3 হয় নাই। যা ব্যতিক্রম বলছিলাম যে এসে কোনো সময় যে 4s1 হয় বা সর্বশেষ ইলেকট্রনটি এসে দুইটা না হয় একটি হয়। তার ব্যতিক্রম যেমন ক্রোমিয়ামের ক্ষেত্রে, ক্রোমিয়াম 24, এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখাই তাহলে এভাবে দেখাবো 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 আগে যদি কেউ লিখে এখানে 4 লেখে, এখানে কতটি ইলেকট্রন হয়েছে? মোট 24টি ইলেকট্রন। এভাবে যদি কেউ লিখে তাহলে সেটা ভুল হবে। তাকে কি করতে হবে? তাকে অবশ্যই D4 না দিয়ে এখানে D5 দিতে হবে এবং এখানে একটি ইলেকট্রন দিতে হবে। তার কারণ কি? ঠিক অনুরূপভাবে আরেকটা ব্যতিক্রম পরে আলোচনা করছি, এটা বুঝিয়ে দিই তোমাদেরকে। যদি কেউ ডিতে 60টি ইলেকট্রন দিয়ে এখানে 2টি দেয় আফবাউ নীতি অনুসারে, তাহলে ভুল হবে। তার কারণ হলো এই যে ডি অরবিটালটা পূর্ণ হয় 10টি ইলেকট্রন দ্বারা আর অর্ধপূর্ণ হয় 5টি ইলেকট্রন দ্বারা। এই অবস্থায় অরবিটালটা অধিকতর সুস্থির বিন্যাসে বিন্যস্ত থাকে বিধায় এখানে D4 না হয় D5 হবে। অনুরূপভাবে কপারের বেলায় এই ব্যতিক্রমটা একটু স্টার চিহ্ন দিয়ে আমি দেখাচ্ছি। কপারের বেলায় 29 1s2 2s2 2p6 3s2 3p6 3d 10 4s1। এখানে যদি কেউ 2টা ইলেকট্রন দেয় আর এখানে 9টা ইলেকট্রন দেয় তাহলে ভুল হবে, কারণ ডি অরবিটালটা পূর্ণ হয় 10টি ইলেকট্রন দ্বারা। আর এই অবস্থায় অরবিটালটি অধিকতর সুস্থির বিন্যাসে বিন্যস্ত থাকে বিধায় D9 না হয়ে D10 হবে কপারের বেলায়। ঠিক অনুরূপভাবে অর্থপূর্ণ অবস্থায় অধিকতর সুস্থির বিন্যাসে বিন্যস্ত থাকায় ক্রোমিয়ামের ক্ষেত্রে D4 না হয়ে D5 হবে এবং সর্বশেষ শক্তিস্তরে এই S2 এর পরিবর্তে S1 হবে। শিক্ষার্থীরা আবার লক্ষ্য করে একথা মনে রাখবে, ডি ব্লক মৌলগুলির ক্ষেত্রে অর্ধপূর্ণ অবস্থায় সে সুস্থির বিন্যাসে বিন্যস্ত থাকবে, আর পূর্ণ অবস্থায় 10টি ইলেকট্রন দ্বারা যেহেতু ডি অরবিটালটা পূর্ণ হয়, সুতরাং D10 is more stable than that of D9. সেম D5 অর্থাৎ ডি orbital is half filled with 5 electrons. At that condition D5 is more stable than that of D4. এর কারণে D4 না হয়ে D5 হয়, D9 না হয়ে কপারের ক্ষেত্রে D10 হয়। এই দুটি ব্যতিক্রম আলোচনা করলাম তোমাদের সামনে। এবার আমরা আলোচনা করব এফ ব্লক মৌল। এবার আমরা আলোচনা করব এফ ব্লক মৌল নিয়ে। আমরা জানি যদি এফ ব্লক মৌলগুলিকে সংজ্ঞায়িত করি তাহলে আমরা দেখি যে ইলেকট্রন বিন্যাসে সর্বাপেক্ষা বহিস্থ শক্তিস্তরে যে সকল ইলেকট্রন কেবলমাত্র এফ অরবিটালে ক্রমান্বয়ে প্রবেশ করে তাদেরকে একত্রে বলা হয় এফ ব্লক মৌল। সাধারণত আমরা দেখি পর্যায় সারণীর ঠিক নিচে দুটি সিরিজ আছে, এটা ল্যান্থানাম 57 থেকে শুরু করে
এই লুটেশিয়াম 71 পর্যন্ত, আবার অ্যাক্টিনিয়াম 89 থেকে শুরু করে এই লরেন্সিয়াম 103 পর্যন্ত 15টি করে মোট 30টি মৌল রয়েছে। এদেরকে বলা হয় ল্যান্থানাইড সিরিজ এবং অ্যাক্টিনাইড সিরিজ। এই দুটি সিরিজের অন্তর্ভুক্ত মৌল সংখ্যা হচ্ছে 30টি, কিন্তু এই 30টি মৌলের মধ্যে ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম এবং থুরিয়াম অর্থাৎ 57, 89 এবং 90 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে 3টি মৌল রয়েছে, যদিও এরা ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজের অন্তর্ভুক্ত মৌল, কিন্তু এরা ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে এরা ডি ব্লক মৌলের অন্তর্গত। যেমন ল্যান্থানামে রয়েছে 5D1, অনুরূপভাবে অ্যাক্টিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় 6D1, থুরিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় 6D2। এর জন্য এই 3টি মৌল ডি ব্লক মৌলের অন্তর্গত বিধায় এই 30টি থেকে 3টি মৌল বাদ যাবে, বাদ গিয়ে 27টি মৌল হবে এফ ব্লক মৌলের অন্তর্গত মৌল সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, এফ ব্লক মৌলের অন্তর্গত মোট মৌল সংখ্যা হচ্ছে 27টি। এটা মনে রাখবে, এফ ব্লক মৌলের সংখ্যা হচ্ছে মোট 27টি। যদিও ল্যান্থানাইড সিরিজ এবং অ্যাক্টিনাইড সিরিজের অন্তর্গত মৌল সংখ্যা 30টি, কিন্তু কেউ যদি ইলেকট্রন বিন্যাস লিখতে যায় তখন দেখা যাবে যে ল্যান্থানাম 57, অ্যাক্টিনিয়াম 89 এবং থুরিয়াম 90 এই মৌলগুলাতে দেখা যায় এরা ডি অরবিটালে শেষ ইলেকট্রনটি ডি অরবিটালে গমন করে, সর্বশেষ ইলেকট্রনটি। এর জন্য এরা ডি ব্লক মৌলের অন্তর্গত, এফ ব্লক মৌলের অন্তর্গত নয় বিধায় এফ ব্লক মৌলের সর্বমোট মৌল সংখ্যা হচ্ছে 27টি। এখন আমরা দেখি যে এই এফ ব্লক মৌলের ইলেকট্রনিক কাঠামো হচ্ছে এ ধরনের। n-2 এফে থাকবে 1 থেকে 14টি ইলেকট্রন, তারপরে ডিতে থাকবে 0 হতে পারে, 1টি হতে পারে, আবার 2টি হতে পারে। আবার সর্বশেষ যে অরবিটালটি রয়েছে এস এর মধ্যে 2টি ইলেকট্রন থাকে, যেখানে এন এর মান হবে 6 অথবা 7। লক্ষ্য করো শিক্ষার্থীরা, এফ ব্লক মৌলের মধ্যে সর্বশেষ যে অরবিটটি রয়েছে তার মান হবে 6 অথবা 7। অর্থাৎ এই 6 থেকে 2 বাদ দিলে যে আসে 4, যে অরবিটটি আসে 4, অর্থাৎ এফ এর আগে 4 হবে। এফ এর আগে 4 হবে, তার মানে চতুর্থ শক্তি স্তর থেকেই এফ অরবিটালটা শুরু হয়। যেরকম ডি অরবিটাল শুরু হবে 3D সিরিজ থেকে, ঠিক এফ অরবিটালটা 4D সিরিজ থেকে শুরু হবে। এখানে এন থেকে 2 বাদ দিলে এফ আসবে, এফ এর সামনে যে অরবিটটি আসবে তা হবে 4, অর্থাৎ চতুর্থ শক্তি স্তর হতে এফ অরবিটাল শুরু হয় এবং এখানে ইলেকট্রন গমন করে। একটা উদাহরণ হিসাবে আমি সিরিয়াম 58-এর ইলেকট্রন বিন্যাস এখানে দেখিয়েছি। তোমরা লক্ষ্য করো এফ কোথায় আছে, এখানে এফ আছে। আমরা 5s2 5p6 এর পরে 5d আসে। 5dর আগে কিন্তু পরে 5f আসবে, 5f তারপরে 6s আসবে। 6s পুরো করার পরে এখানে ইলেকট্রন গমন করবে। অর্থাৎ এতটুকু প্রথমে 4p6 এর পরে 5s এর নিম্ন শক্তির অরবিটাল, 4f এর যে 5s নিম্ন শক্তির অরবিটাল এর জন্য ইলেকট্রন গমন করে। অনুরূপভাবে 5p নিম্ন শক্তির অরবিটাল এর জন্য এখানে আগে ইলেকট্রন গমন করে, তারপরে এখানে ইলেকট্রন গমন করবে না, এরপরে এই 6sই গমন করবে। কারণ 6sটা আবার নিম্ন শক্তির 5d এবং 5f এর চেয়ে নিম্ন শক্তির অরবিটাল হচ্ছে 6s। এর কারণে এই 5d তে 0 থাকবে, 5f এর 0 থাকবে,
আর 4f-এ যাইয়া 2টা ইলেকট্রন, সব শেষ ইলেকট্রনটা এখানে আসবে 4f এর মধ্যে 6s পুরা হওয়ার পরে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে যে এফ ব্লক মৌলের মোট সংখ্যা হচ্ছে 27টি এবং তাদের ইলেকট্রনিক কাঠামোটি হচ্ছে n-2, এফ থাকবে 1 থেকে 14, এরপরে n-1 ডি-তে থাকবে, একটা থাকতে পারে, 0 হতে পারে, 2টি হতে পারে। আর সর্বশেষ যে কাঠামোর যে সর্বশেষ অরবিটাল হচ্ছে ns2। আবার মনে রাখবে n এর মান হতে হবে 6 অথবা 7। আবার এই ল্যান্থানাইড সিরিজ এবং অ্যাক্টিনাইড সিরিজের মৌলগুলা সবগুলো কিন্তু এখানে 30টি মৌল রয়েছে। ল্যান্থানাইড সিরিজের 15টি, অ্যাক্টিনাইড সিরিজের 15টি, মোট হলো 30টি। এদের পর্যায় সারণী থেকে একটু পৃথকভাবে আলাদা করে স্থান দেওয়া হয়েছে, কারণ তারও বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এরা হলো আন্তঃ অবস্থান্তর মৌলের জন্য। কিন্তু এদের মধ্যে 30টি মৌল কিন্তু এফ ব্লক মৌল নয়। এদের মধ্যে আগেই বলেছি আমি, ল্যান্থানাপ 57, যেটা ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় সর্বশেষ ইলেকট্রনটি 5d1-এ প্রবেশ করে। আবার ল্যান্থানাপ 5d1-এ প্রবেশ করে। অনুরূপে অ্যাক্টিনিয়াম 6d1-এ যাবে, আবার থোরিয়াম যাবে 6d2-তে। এর জন্য এই মৌলগুলো এফ ব্লক মৌলের অন্তর্গত নয়, এরা হলো ডি ব্লক মৌলের অন্তর্গত। এর কারণে এই এফ ব্লক মৌলের মোট সদস্য সংখ্যা হচ্ছে 27টি, এটা মনে রাখবে। আমি এইমাত্র তোমাদেরকে যে ক্লাসগুলো 2টি ক্লাস নিলাম, যে এস ব্লক মৌলের মোট সংখ্যা হচ্ছে কত, গত ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি, আলোচনা করেছি। ডি ব্লক মৌলের মোট সংখ্যা হচ্ছে কতগুলো, এই ক্লাসে নিলাম যে 41টি আমরা পেলাম। আবার এফ ব্লক মৌলের সদস্য সংখ্যা হচ্ছে মোট 27টি। এবং একটা উদাহরণ হিসাবে প্রত্যেকটাতে কিন্তু কমপক্ষে একটি উদাহরণ দিতে হবে, পারলে 3টা দিয়ে দিও, যে ডি ব্লক মৌলের যে 3টা উদাহরণ দিয়ে ভালো করে বুঝিয়ে দিলে পুরো নম্বর তোমরা পাবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।